গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আমরা সবাই ভালো এবং সুস্থ আছি। যারা আজকে লাইভটা দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, এবং আমি আশা করছি আমরা সবাই যেন সুস্থ থাকি। আজকে আমাদের এই শোতে যিনি স্টার হয়ে এসেছেন তিনি কিন্তু অনেক বেশি সাকসেসফুল। কিভাবে? তিনি হলিক্রস থেকে পাশ করার পরে গিয়েছিলেন তিনি বুয়েটে পড়াশোনা করতে, এবং এরপরে তার জার্নি থেমে থাকেনি। তিনি তিনি কাজ করেছেন গুগলে, এখন উনি কাজ করছেন ওয়েবোতে। সো আমি আর বেশি কিছু না বলে আপুর কাছ থেকে না হয় শুনে নিই তার গল্পটি। চলুন সবাই মিলে আমরা আজকে গেস্টকে ইনভাইট করি। আজকে আমাদের গেস্ট সাদিয়া আপু। Okay. Hi everyone. হাই আপু। হাই। সো আপু, কি খবর, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো। সো আপু, তোমার ব্যাপারে যদি আমাদের কিছু বলতে, তুমি কোথায় আছো, আমার কোথায় ব্যাপারে কাজ করছো? আমার ব্যাপারে মোটামুটি তুমি একটা ভালো সামারি দিয়ে দিছো। আমি হোলি ক্রসে আমি 12 বছর ছিলাম, স্কুল কলেজ মিলিয়ে, এন্ড দেন তারপরে বুয়েটে ভর্তি হই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে 2010-এর মেতে আই বিলিভ। তো আমাদের গ্রাজুয়েশন হয় 2015 সালে, এন্ড গ্রাজুয়েশনের মোটামুটি এক সপ্তাহ পরে আমি জয়েন করি নেদারল্যান্ডে একটা কোম্পানিতে, বুকিং.com এ। ওয়াও। এন্ড দেন ওখানে আই থিঙ্ক ওখানে আমি 7 বা 8 মাস চাকরি করি, অর আ লিটল আচ্ছা। বিট লেস। হ্যাঁ, ওরকম টাইম পরে হচ্ছে যে আমি পরে গুগলে জয়েন করার জন্য চাকরি ছেড়ে দিই। দেন ছোট্ট একটা ব্রেকের পরে আমি গুগলে জয়েন করি, গুগল লন্ডনে। ওখানে ছিলাম 1.5 বছর আই থিঙ্ক। দেন 2018 শুরুতে আমি ইউএসএ মুভ করি। এন্ড 2020-এর শুরুতে, দ্যাট মিনস এই বছরের শুরুতে আমি হচ্ছে গুগল ছেড়ে দিয়ে ওয়েমোতে চাকরি শুরু করি। ওয়েমো অ্যাকচুয়ালি গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের আন্ডারই আরেকটা কোম্পানি হচ্ছে ওয়েমো, বাট এট দ্য মোমেন্ট ওয়েমো যেটা করছে সেটা হচ্ছে যে তারা সেলফ ড্রাইভিং গাড়ি বানাচ্ছে বেসিক্যালি। সো আচ্ছা। আমাদের অলরেডি সেলফ ড্রাইভিং গাড়ি রাস্তায় চলছে। সো ইউএস এর একটা সিটিতে হুম হুম। অ্যাকচুয়ালি তুমি গেলে গাড়ি নিজেরা নিজেরা চালাচ্ছে এরকম দেখতে পারবা। সো দ্যাট ইজ আওয়ার প্রোডাক্ট বেসিক্যালি। সো আমি ওখানের মোশন প্ল্যানিং টিমে আছি। মোশন প্ল্যানিং টিম বেসিক্যালি বেসড অন অনেক ডেটা, ধরো যে গাড়িটা কি কি দেখতে পাচ্ছে, সো ক্যামেরা ডেটা, লাইট, অন্যান্য সেন্সর ডেটা, প্লাস হচ্ছে তার উপরে কিছু অ্যালগোরিদম চলবে যে ধরো রাস্তার বিভিন্ন যে এন্টিটি গুলো আছে ওরা কি করবে, লাইক মানুষটা কি করবে, সাইক্লিস্টটা কি করবে, অন্য গাড়ি কি করবে, এইসবের বেসিসে ড্রাইভিং ডিসিশন গুলার জন্য রেসপন্সিবল হচ্ছে আমার টিম বেসিক্যালি। সো আমি ওখানে চাকরি করছি 7 মাস হলো সোফার। দ্যাটস সো কুল, ওয়াও। সো তোমার এই কাজে নিয়ে আমরা আরো অনেক কিছু শুনবো, এবং অফলাইনে আমি তোমাকে হয়তো আরো প্রশ্ন করতে পারি, বিকজ ইট সাউন্ড রিয়েলি কুল, লাইক সেলফ লার্নিং। ইটস অ্যামেজিং থিং। মনে হচ্ছে যে অলরেডি আমরা ফিউচারে চলে আসছি, যে ফিউচার নিয়ে আমরা কল্পনা করতাম আগে। তো আপু, হলিক্রস নিয়ে যেহেতু কথা আমাদের, তো হলিক্রস এই দুটো শব্দ শুনলে তোমার মাথায় সর্বপ্রথম কোন ছবিটা আসে বা কোন স্মৃতিটা ভেসে ওঠে? আই থিঙ্ক আমাদের স্কুলের সামনের স্লিপার দুইটা, কারণ ওখানে আমরা অনেক খেয়েছি। আই থিঙ্ক আমাদের খেলাটার নাম কি ছিল, স্লিপার চোর মনে হয়। আমি জানি না ওই খেলা আসলে আমাদের থেকেও 10-12 বছর পরে বেঁচে ছিল কিনা, বাট আমরা হচ্ছে ছুটি হলেই বা টিফিন টাইমে স্লিপারের, আমার আসলে অনেস্টলি খেলার নিয়মও এখন মনে নেই, বাট ওটা অনেক খেলছি। অ্যান্ড আই থিঙ্ক হোলি ক্রস বলতে ওই মাঠটা অ্যান্ড ওটার দুইটা অপোজিট ফেসিং স্লিপার, ওই দুইটার কথাই বেশি মনে পড়ে। Which is probably silly. ও, দ্যাটস কিউট। সো হলিক্রস স্কুল থেকে কলেজের যে জার্নিটা বা যে জাম্পটা, সেটা কেমন ছিল আপু তোমার কাছে? Just এক সেকেন্ড, আমার মা ফোন দিচ্ছে। হ্যাঁ, সরি। হ্যাঁ, হোলি ক্রস স্কুল থেকে কলেজের জার্নিটা আই ডোন্ট থিঙ্ক আমরা কেউ চিন্তা করছি যে স্কুলের পরে কি হবে। আমার অনেক ফ্রেন্ডই যারা হোলি ক্রসের ছিল না বা হুম হুম। ছিল না, ইভেন সেন্ট জোসেফেরও যারা ছিল, তারা হচ্ছে যে বাট নট বিকারনেসা, ওরা জানতো যে ওরা স্কুলের পর এই কলেজেই যাবে। সো জাস্ট লাইক আস, আমি জানতাম যে স্কুলের পর এই কলেজেই যাব। মানে কখনো এক সেকেন্ডের জন্য আমার মনে হয়নি আমি অন্য কোনো কলেজ ট্রাই করবো আর সামথিং লাইক দ্যাট। সো ওই টেনশনটা আমাদের ছিল না এসএসসির পরে যে কোথায় যাব। বাট দেন কলেজে যাওয়ার পরে অ্যাকচুয়ালি ফার্স্ট শক ছিল যে স্কুলে তো আমাদের ক্লাসে মাত্র 50 জন করে ছিল। সো আমরা সবাই সবাইকে চিনতাম, মোরালেস সবাই সবার ফ্রেন্ড। মেবি আমি মানে আমার নিজের সার্কেলে আসি, বাকি সার্কেল গুলাতে নাই, বাট স্টিল ধরো যে সায়েন্স ফেয়ার হোক বা
কিসের জন্য জানি আমাদের 3টা কমিটিতে ভাগ করা ছিল, কালচারাল কমিটি, ডেকোরেশন কমিটি আর মনে হয় ফুড কমিটি। সো ওই জি সময় জি আর্ট কমিটি, হ্যাঁ কালচারাল কমিটি হ্যাঁ হয়েছিল। আই থিঙ্ক আমাদের গোল্ডেন জুবিলি ছিল আমি যখন স্কুলে ছিলাম, সো ওই সুবাদে আমাদের অনেক আচ্ছা। কাজ করা লাগছে। বাট আমরা সবাই সবাইকে চিনতাম, যেটা আমি বলছি। বাট কলেজে গিয়ে হাফ অফ দ্য কলেজ ওয়াজ নিউ, অ্যান্ড ওটা জাস্ট আমি সায়েন্সের কথা বলতেছি, এক এক সেকশনে 180 জন। সো আই থিঙ্ক কলেজে গিয়ে আমি ওইরকম ফিল করি নাই যে আমি সবাইকে চিনি আর আমরা সবাই ফ্রেন্ড। বি সেকশনের অনেকের সাথে আমার মনে হয় কোনোদিন কথা হয়নি, আমি নিজে এ সেকশনে ছিলাম। ইনফ্যাক্ট এখানে আমার খুবই আচ্ছা। ক্লোজ একটা ফ্রেন্ড আছে ক্যালিফোর্নিয়াতে, যে অ্যাকচুয়ালি বি সেকশনে ছিল। হুম। আমরা একজন একজনকে ওকে। চিনি কলেজ থেকে, বাট কলেজে কোনোদিন কথা হয় নাই আমাদের। আমরা ওয়াও। ফার্স্ট কথা বলছি অ্যাকচুয়ালি ওর বিয়েতে, বিকজ ওর হাজবেন্ড আমার বয়েটার ফ্রেন্ড ছিল। এনিওয়ে, ওকে। বাট হচ্ছে হ্যাঁ, কলেজে গিয়ে আই থিঙ্ক ট্রানজিশনটা ছিল হচ্ছে যে ইটস টু বিগ। আমার কাছে মনে হয়েছে কলেজের সেকশন গুলো অনেক বড় ছিল, টিচার। আর আই ডোন্ট নো কিভাবে এটা হলো, বাট স্কুলে থাকতে কেউ কোনোদিন, টু বি ভেরি অনেস্ট, যে আমাদেরকে কোনো কিছু করতে বারণ করতেছে এরকম ছিল না। বাট কলেজে গিয়ে সিস্টার বলেন আবির্ভূত হলেন, অ্যান্ড মেয়েরা বয়ফ্রেন্ড বানাবানা, এই করবা না সেই করবা না। আমার মনে হচ্ছে যে a lot of things change, বাট আমি হয়তো এখনো অত ম্যাচিওর হই নাই, এরকম আর কি। সো কাইন্ড অফ কলেজ আমার জন্য একটা আননোন ল্যান্ড ছিল, যেখানে আস্তে আস্তে আমার ট্রানজিশন করা লাগছে। ওকে। সো যখন তুমি দেখলে যে হলি ক্রসের বাহিরেও আরো অনেক স্কুল থেকে স্টুডেন্ট আসছে, অনেক জেলা থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তো তোমার কাছে তখন ওই জিনিসটা বা ওই চেঞ্জটা কি অনেক বড় লেগেছিল যে আমি 12 বছর বা 10 বছর একটা স্কুলে ছিলাম, একটা ছোট গন্ডি ছিল, কিন্তু এখন এত বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে পড়াশোনা করতে, যে আমার হয়তো খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে, এরকম কোনো কিছু তোমার মনে হয়েছে কখনো? না, খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে এটা কখনোই মনে হয় নাই আমার। লাক খুবই ভালো ছিল যে আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড সামহাও ও আর আমি পরপর রোল পেয়ে যাই কলেজে। স্কুলেও আমরা একসাথে বসতাম না, টু বি অনেস্ট। সো মানে খুব তাড়াতাড়ি আমরা দুইজন, প্লাস আমাদের আশেপাশে আমার আরো ফ্রেন্ড মেরিন, দেন হচ্ছে সেজুতি, ওরা হয়তো এই প্রোগ্রাম দেখবেও না, বাট আই স্টিল ওয়ান্না জাস্ট কল ইট আউট। মানে আমরা খুবই খুবই ক্লোজলি, আই থিঙ্ক উইদিন 1 or 2 উইকস আমরা কাইন্ড অফ একটা গ্রুপ হয়ে যাই। আমার মনে আছে আমাদের গ্রুপে একজন ছিল রাবেয়া, খুবই খুবই ভালো মেয়ে ছিল। ও টিফিনে যাই নিয়ে আসতো, আমরা সবাই মিলে খেয়ে ফেলতাম। সো ইট ওয়াজ নাইস। ইটস জাস্ট আমার গ্রুপের বাইরে আমি অনেকজনের সাথে ক্লোজ ছিলাম না, আর আমার সেকশনের বাইরে আমি খুব বেশি কারোর সাথে কথা বলতাম না। এটা একটু স্যাড লাগতো আর কি, ডিস্টেন্ট। ওকে। এটা আই থিঙ্ক আমাদের সবার সাথেই হয়েছে। লাইক আমিও যখন গিয়েছিলাম, আমি স্কুলে ছিলাম না, আমি কলেজে গিয়েছি, আমি শহীদুল্লাহ স্কুল থেকে গিয়েছি। তো আমার কাছে মনে হয় আমার জন্য জার্নিটা একটু ডিফারেন্ট ছিল, তোমার মতোই শুরু থেকেই ছিল, যে একটু সময় লাগছিল, নিজের ফ্রেন্ডদের সাথে ছিলাম। আমারও যে ক্লোজ ফ্রেন্ড নাজিলা, ওর সাথে আমার রোলটা সামনেই পড়ে। তো ওর সাথে আগে আমাদের জনের কথাবার্তা হতো, পরে আস্তে আস্তে আশেপাশে সবার সিটে সবার সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ একটা গ্রুপ হয়ে যায়, এন্ড দেন দ্য জার্নি বিগিনস। তো আপু যখন ক্লাস হতো, তো তোমার ক্লাসের মধ্যে সব থেকে ফেভারিট টিচার যদি কথা বলা হয়, কে হবেন, তিনি বা তারা, এবং কেন তারা তোমার ফেভারিট? Sister Shika, all the way. There is no question in it. I think half ওকে। of the girls would say Sister Shika. সেম Because সেম হিয়ার আপু, আই থিঙ্ক সবাই I think বলবে সিস্টার এটা মানে শিখা। it's not even a, মানে এটা even এক সেকেন্ডও চিন্তা করার মতো কোয়েশ্চেন না, to be honest. And answer খুবই obvious. মানে I think উনি কন্টেন্ট পড়াতেন না, উনি লাইফ পড়াতেন। I think that's the best way to summarize. So, মানে অনেক সময় আমরা অনেক ক্লাসে বসে প্র্যাকটিক্যাল করতাম। অ্যাকচুয়ালি ওনার ক্লাসে বসে আমরা প্র্যাকটিক্যাল লিখতাম, বাট অন্যান্য ক্লাসে প্র্যাকটিক্যাল করতেছি, গল্প করতেছি, চিরকুট লিখতেছি, এরকম ব্যাপার স্যাপার। বাট ওনার ক্লাসে হুম হচ্ছে হুম হুম। প্র্যাকটিক্যাল করতেছি, বাট আমার কান আর আমার মন হচ্ছে গিয়ে ওনার কথায়। সো yeah, that is probably the last তো class যেটা আমি মনোযোগ দিয়ে ফলো করছি in my life. সো আপু, like কখনো ভয় লাগেনি লাইক সিস্টার শিখার ক্লাসে প্র্যাকটিক্যাল করা? ও মাই গড, আমার চিন্তা করে এখনই হাত পা কাঁপতেছে, তার ক্লাসে প্র্যাকটিক্যাল। না, বাট ওয়ার্স্ট কেসে কি হবে, শাস্তি দিবে। আই থিঙ্ক কলেজে আমার একটা মেমোরেবল মেমোরি হচ্ছে যে আমি পরপর 3 পিরিয়ডে আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল। আই এম নট প্রাউড অফ ইট, বাট জাস্ট বলতেছি যে আমার এই রেকর্ড আছে। আমাকে টিচাররা অনেক, মানে ইভেন আমার 2বার গার্ডিয়ানও কল হয়েছিল, বাট সেটা একবার আমার দোষ ছিল না। এনিওয়ে, মানে আমার দোষ ছিল না অ্যাজ ইন যে বেল পড়ে গেছে, আমরা বেল শুনি নাই, সো ক্লাসে যেতে দেরি হয়েছে। বাট সিস্টার না, রিনা দাস মিসের ক্লাস ছিল, আই থিঙ্ক বটানি। তো উনি হচ্ছে গিয়ে একটু রেগে গেছিলেন, তারপর উনি গার্জিয়ান কল করছিলেন, দেন আমার মাকে বলছিল যে
আপনার মেয়ে অনেক অস্থির, ও জীবনে কিছু করতে পারবে না অস্থির বলে। And I see her point. I should calm down. But anyway. So না, worst case কি হবে? But হচ্ছে I think sister শিখাও বুঝতেন যে কারা আসলে just time pass করতে আসছে and কারা আসলে শুনতে আসছেন। So That's true. That's really true. তারপর যখন লাইক এখন যদি বলা হয় ক্লাস করার কথা বা হলিক্রসে গিয়ে অবশ্যই তুমি সিস্টেম স্বীকার করবে এটা ছাড়া অন্য কোনো টিচার অন্য কোনো সাবজেক্টের আছে তোমার কোনো প্রিয় টিচার যে হ্যাঁ সিস্টেম শিক্ষার পাশাপাশি তার ক্লাসও আমি করব? I think sister Joseph Mary কে আমার অনেক ভালো লাগতো, just she was so innocent. আমি জানি না তোমার মনে হয় পাও নাই ওনাকে না first। আমরা পাইনি আপু, মানে আনফরচুনেটলি। উনি তো এখন মানে মারা গেছেন কয়েক বছর আগে, বাট এক্স্যাক্টলি কোন বছরে আই ডোন্ট নো। বাট উনি হচ্ছে একমাত্র মেবি এট দ্যাট পয়েন্ট আমাদের যারা ক্লাস নিতেন তাদের মধ্যে একমাত্র বিদেশি টিচার যাকে বলে উনি ছিলেন আর কি। সো উনি খুবই ইনোসেন্ট ছিলেন, মানে ওনার জাস্ট মানে উনি আসলে আমার মন ভালো হয়ে যেত এই টাইপের আর কি। সো মেবি ওনার ক্লাস করবো। সো নাইস। মানে আমি যখন কলেজে প্রথম জয়েন করি তখন ওনার কথা শুনি, তখন উনি অসুস্থ ছিলেন। তো এর পরবর্তীতে আর ওনার সাথে কথা বলা দেখা হওয়ার সুযোগই হয়নি, খালি গল্পই শুনছি সবার থেকে। আর একটা আফসোস যে আই উইশ লাইফে কখনো কোনোদিনও যদি তার সাথে দেখা করতে পারতাম, মানুষটাকে সামনাসামনি দেখতে পারতাম, ইট উড হ্যাভ বিন সো গ্রেট। এটা আসলেই বলতে গেলে একটা আফসোস জীবনের। তো আপু লাইক তোমাদের সময় স্পোর্টস ডে বা সায়েন্স ফেয়ার অবশ্যই হতো, তো তখন তোমার কাছে সেই অনুষ্ঠানগুলো কেমন ছিল বা প্রেশার তোমার কাছে কেমন মনে হতো, কতটা এনজয় করেছো ওই মুহূর্তগুলো? ও হ্যাঁ, স্পোর্টস আই থিঙ্ক কলেজের বেস্ট পার্ট ছিল। ফার্স্ট ইয়ার স্পোর্টস যেখানে আমাদের গ্রুপ ডিসপ্লে ছিল, আমরা স্পার্টান ছিলাম। স্পার্টান A1 or A2 এখন আর খেয়াল নেই, বাট ও না সরি, এক সেকশন থেকে তো একটাই স্পার্টান, হ্যাঁ তো স্পার্টান সায়েন্স এ ছিলাম। এন্ড অ্যাকচুয়ালি আমরা গ্রুপ ডিসপ্লেতে ফার্স্ট হয়েছিলাম, বাট মানে আমরা জানতাম গোয়িং ইনটু ইট যে আমরা আসলে ফার্স্ট হব, বিকজ আমাদের কোরিওগ্রাফার ছিল হচ্ছে দুইজন, আমাদের স্পার্টানের আমাদের সেকশনে দুইজন, মানে তারা অ্যাকচুয়ালি দে ডান্স ভেরি ওয়েল। সো ওরাই গান সিলেক্ট করে, ওরাই কোরিওগ্রাফ করে, এন্ড আই থিঙ্ক প্র্যাকটিস টাইমে আমাদের সবারই one of the favorite times in college. So হ্যাঁ, স্পোর্টস ডেফিনেটলি সামথিং যেটা আমার খুব ভালোভাবে মনে আছে। আই থিঙ্ক এখনো ওই মিউজিকরা ছেড়ে দিলে আমি কোরিওগ্রাফি মনে করতে পারবো। সো দ্যাটস হাউ মাচ আই লাভ ইট। আমি আমার মানে আই থিঙ্ক 6টা লাইন ছিল আর সামথিং লাইক দ্যাট। সো আমি একটা টিমের লিড ছিলাম, সো আমাদের আরো এক্সট্রা কিছু স্টেপ করতে হয়েছিল। And apart from group display, I think আমি চেস চ্যাম্পিয়নশিপ ওইটাতে ছিলাম, আর হচ্ছে ক্যারামে ছিলাম। ক্যারামে কিছু জিতি নাই, চেসে মোস্ট প্রবাবলি রানার্স আপ ছিলাম। সো very fond memories, to be honest. That's so cool. Like chess is one of the like আমি বলবো যে যারা চালাক বলতে গেলে চেস তারাই খেলতে পারে বা জিতে যাদের মাথা আসলে অনেক বুদ্ধি টুবে। লাইক এটা স্টেরিওটাইপিক্যাল কথা, বাট দিস ইজ ট্রু। লাইক চেস খেলতে গেলে যে পরিমাণে তোমাকে বুদ্ধি অথবা যেভাবে পেশেন্স দেখাতে হয়, সেটা অন্য কোনো গেমের ক্ষেত্রে সত্যি কথা বলতে তেমন একটা দেখাতে হয় না। সো অন দ্যাট নোট আসলে মানে তোমার জার্নি দেখলেও বলা চলে যে ইউ আর সো ক্লেভার। সো চেস is a game that goes with your personality. So Apu, like how was the science fair? সায়েন্স ফেয়ার অনেস্টলি আমার না কিছু মনে নাই কলেজের সায়েন্স ফেয়ার নিয়ে। সো আই ডোন্ট Okay. থিঙ্ক যে আমার প্রজেক্ট ছিল সায়েন্স ফেয়ারে, অর থাকলেও আমি কমপ্লিটলি ভুলে গেছি। বাট স্কুলের সায়েন্স ফেয়ার নিয়ে অনেক কিছু অবভিয়াসলি মনে আছে, কারণ আমরা দুইবারই পার্টিসিপেট করছিলাম, দুইবারই প্রাইজ পাইছিলাম। ফার্স্ট বার যে প্রজেক্ট নিয়ে করছিলাম, সেকেন্ড বার আমরা মানে অল্টারনেট ইয়ারে হয়, আমরা ক্লাস 7-এ আর ক্লাস 9-এ পাইছিলাম। সো আই থিঙ্ক ক্লাস 7-এ আমাদের প্রজেক্ট ছিল, ক্লাস 9-এ আমরা ওই প্রজেক্ট প্লাস রেলেভেন্ট আরো কয়েকটা প্রজেক্ট নিয়ে রিনিউয়েবল এনার্জির উপরে করছিলাম। অ্যান্ড হ্যাঁ, ওখান থেকে আমি অনেক কিছু শিখছিলাম, প্লাস হচ্ছে যে বেশ ক্লোজ কিছু ফ্রেন্ডের সাথে করা। সো ওইটা খুব ভালোভাবে মনে আছে, বাট আনফরচুনেটলি আমার কলেজেরটা নিয়ে কিছু মনে নেই। ও না, অ্যাকচুয়ালি সরি, এই মাত্র মনে পড়ছে, কলেজে থাকতে আই ওয়াজ ভেরি অ্যাম্বিশিয়াস। আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে মিনিয়েচার ম্যাগলেভ ট্রেন বানাবো। অ্যান্ড ম্যাগলেভ ট্রেন আই এম নট শিওর তুমি মানে কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার কিনা, বাট অ্যাকচুয়ালি ম্যাগলেভ ট্রেন হচ্ছে যে
তোমার Mhm. basically ট্রেনটা হচ্ছে ট্রেন ট্র্যাকের উপর ভেসে থাকবে বিকজ অপোজিট সাইড অফ সেম সাইড অফ ম্যাগনেট ট্রেনের তলায় থাকবে এন্ড ট্র্যাকের উপরে থাকবে, Mhm. দ্যাটস হাউ ভেসে থাকবে। বা এন্ড হচ্ছে যে তোমার বিভিন্ন ইলেকট্রিক পোল থাকবে, সো ইলেকট্রিক পোল গুলাতে তোমার হচ্ছে গিয়ে চার্জ কন্ট্রোল করে ট্রেনটাকে সামনে নিবে আর কি। সো ইট গোজ এক্সট্রিমলি ফাস্ট, এক্সট্রিমলি কুল। আমার খুব ইচ্ছা ছিল আমি ওটার Okay. মিনিয়েচার ভার্সন বানাবো, which is probably impossible with um, the resources I would have or also my knowledge. So obviously সেটা হয় নাই, and I was too heartbroken, and পরে আমি প্রজেক্ট দিই নাই, এই জন্য মনে আছে আমার। But it would have been so like creative যদি তুমি করে ফেলতে পারতে। আমার মনে হয় না এতটা ক্রিয়েটিভ এখনো প্রজেক্ট গুলো খুব একটা হয়। সো তোমার ওই প্রজেক্টটা ডেফিনেটলি উড হ্যাভ বিন লাইক, আমিও তোমার কাছ থেকে এখনই জানতে পারলাম। সো আমি নিজেও একটু রিসার্চ করে দেখবো অ্যাবাউট দিস থিং। সো থ্যাংক ইউ সো মাচ লেটিং মি নো অ্যাবাউট ইট। ওয়েল অ্যাকচুয়ালি এটা আমার আইডিয়া না, আই থিঙ্ক এরকম ট্রেন সিঙ্গাপুরে বানানোর চেষ্টা করছে আর অলরেডি আছে। সো আমি জাস্ট ওর প্রোটোটাইপ ওকে। বানাইছিলাম। সো I can't take credit for any of this. Yeah, but it's so many years ago, right? এত বছর আগে এরকম একটা আইডিয়া তুমি যে জানতে, that's impressive. That itself is really impressive. Suppose হলি ক্রস থেকে বুয়েট, so what was the inspiration? তুমি কেন বুয়েটে অ্যাপ্লাই করেছো বা কেন বুয়েটে পড়াশোনা করেছো? ওইটা আসলে খুবই বোরিং স্টোরি। ক্লাস 8-এ যখন ছিলাম তখন আমার এক কাজিন আমাদের বাসায় এক সেমিস্টারের জন্য ছিল, মানে কাজিনের এক সেমিস্টারের জন্য। কাজিন মোস্ট প্রবলি এনএসইউ তে কম্পিউটার সায়েন্স পড়তো। তো আমি হচ্ছে গিয়ে ওরকম ছোটবেলায় কোনো নতুন বই, নিজের বই বাদ দিলে বাকি সব বই নিয়ে ঘাটাঘাটি করতাম টাইপের মানুষ ছিলাম, একটু মেবি কি কি ছিলাম, এনিওয়ে। সো ওর বই নিয়ে ওই কাজিনের কোনো আই থিঙ্ক কম্পিউটার গ্রাফিক্স বা কম্পিউটার ভিশন বই নিয়ে একদিন নাড়াচাড়া করতে গিয়ে আমি কিছুই বুঝি নাই, টু বি অনেস্ট, বাট আমার মনে হয়েছে এটা অনেক কুল। সো আমি তখন আই থিঙ্ক আনটিল দেন আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, বাট জাস্ট ওই বইয়ের কয়েক পৃষ্ঠা উল্টে আমার মনে হয়েছে না আমি কম্পিউটার সায়েন্স পড়বো। সো আই থিঙ্ক এন্ড অফ ক্লাস 8 থেকেই আমি জানতাম যে আমি কম্পিউটার সায়েন্স পড়বো, এন্ড দেন পাস করার পর ইন্টার দেওয়ার পর there was no other option যে আমি বুয়েটের প্রিপারেশন নিব, এন্ড দেন will try to get myself in বুয়েট। যদি বুয়েট না হয় দেন অন্য করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বাট ওই রকমই হবে আর কি। সো no struggling story here. বাট ইটস রিয়েলি ইন্টারেস্টিং যে পেজ দেখে তোমার কাছে মনে হলো তুমি পেজটা বুঝতে পারছো না, এই জন্য জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং। সো তুমি যখন এই ডিসিশনটা নিয়ে বুয়েটে আসলে তোমার কাছে কি মনে হয়েছে ডিসিশনটা ভুল ছিল বা এরকম কিছু? না, বুঝতে পারছিলাম না এক্স্যাক্টলি ওরকম না, ইটস লাইক যে হুম আমি আধা আধা বুঝতে পারতেছি যে এরকম নোটেশন অনেকটাই জিওমেট্রি, মানে কম্পিউটার ভিশন ইজ হুম 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 প্রিটি মাচ। তো আমি কিছু বুঝতে পারতেছি বাট কিছু বুঝতে পারতেছি না, সো জিনিসটা আমার কাছে অনেক মিস্টেরিয়াস ছিল আর কি, যে আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস, এরকম কিউরিওসিটি ছিল। বাট না, আমি আই থিঙ্ক হুম হুম। আমার ইভেন আরো বেশি বেশি মনে হয়েছে যে সিএসসি ছাড়া আর কোনো জায়গায় আমার যাওয়াই উচিত হতো না, বিকজ ফ্রম ডে ওয়ান I enjoyed it thoroughly. I think I really liked programming, and CSA is like at least তুমি যখন পড়াশোনা করবা তখন at least 50% হলো programming, and rest of it is also actually pretty interesting. হয়তো একটা দুটো সাবজেক্ট ছিল যেগুলা নিয়ে I was not too enthusiastic, but overall I think CSE was the perfect choice for me. I don't know, আমি কম্পিউটার সায়েন্টিস্ট কম্পিউটার ইঞ্জিনিয়ার না হলে আর কি হইতে পারতাম, honestly I don't know. So, আপু যখন তুমি বললে যে ডাক্তার ছিল, তুমি ডাক্তার হতে চাচ্ছিলে, সো তোমার ফ্যামিলি থেকে যখন তুমি বললে যে তুমি ডক্টর হবে না, তুমি ইঞ্জিনিয়ার হবে, সো দে ওয়ার রিয়েলি সাপোর্টিভ, রাইট? ওয়েল আমার মা মনে মনে চাইতো যে আমি ডাক্তার, মানে আমার মা মনে মনে কি, আমার মা খুবই ভার্বাল ছিল অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আচ্ছা। থ্রি ইডিয়ট কাইন্ড অফ স্টোরি। বাট দেন আমার ভাইও ইঞ্জিনিয়ার হয় নাই। সো এনিওয়ে, হ্যাঁ, বাট আমি যখন বলছি যে আমি এটাই করতে চাই, and এটা আসলে হুট করে তো আমার আব্বু আম্মু জানে নাই, মানে আমার মা তো হুম ওই হুম 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 জানে আমি কখনো ওই দিনের পর থেকে আমি কখনো এম ইন লাইফে বলি নাই যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই, আমি স্পেসিফিক্যালি বলছি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই যতবার হুম লিখছি যতবার মনে পড়ে। হুম হুম তো হুম আমার কাছে এটা সারপ্রাইজ ছিল না, বাট আমার মনে আছে যে আমার যেদিন মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল ওই একই দিনে আমার বার্থডে ছিল, এন্ড আমি বের হয়ে বলছি যে আমি চান্স পাবো না। বাট আমার মা হচ্ছে বাসায় এসে অনেক কান্নাকাটি করছিল যে আমার মেয়েটা ডাক্তার হলো না। সামহাউ শি থট যে আমি কোনো প্রিপারেশন নেবো না, বাট স্টিল আমি চান্স পাবো, which definitely was a fantasy. So আমি obviously chance of পাই নাই, but I think she got over it pretty quickly.
আসলে আব্বু আম্মুকে কম বেশি সবসময় আমি একটু দুঃখের মধ্যে রাখছি, কারণ বুয়েটে ওঠার পরেও আব্বু আম্মুর অনেক ইচ্ছা ছিল যে পড়াশোনা করবো, রেজাল্ট ভালো হবে, বুয়েটের টিচার হব। বাট আমার পুরো ফোকাসটাই ছিল অন্যদিকে, আমি প্রোগ্রামিং করব। প্রোগ্রামিং বেসড একটা কম্পিটিশনও আছে, সো আমার ইন্টারেস্ট ছিল ওইদিকে যে আমি আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট হবো, ঢুকবো, বুয়েট রিপ্রেজেন্ট করবো এন্ড সো ফোর্থ। আব্বু আম্মু ওটা, আই ডোন্ট থিঙ্ক আব্বু আম্মু ওটা পুরোপুরি কখনো বুঝতো যে what I'm trying to do. But I it was validated in the end যখন গুগলের অফার আসে। সো গুগল তো সবাই চিনে, সো আব্বু আম্মুর মনে হয়েছে ওকে না, মানে she landed somewhere, so it's good. But even না বুঝেও I think আমার ফ্যামিলি খুবই খুবই সাপোর্টিভ ছিল। That's true. দ্যাটস সো গ্রেট। এন্ড আপু, যখন তুমি এই জিনিস তোমার কলেজে শেয়ার করেছো ফ্রেন্ডদের সাথে বা টিচারদের সাথে, সো তুমি তখন তুমি কিরকম রেসপন্স পেয়েছিলে, বা তোমার ফ্রেন্ডরাও কি এনথুজিয়াস ছিল তোমার মতো বুয়েটে যাওয়ার জন্য? কারণ ওই টাইমে বুয়েট বা মেয়েদের ইঞ্জিনিয়ারিং পড়ার জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং, অনেক ইমপ্রেসিভ। এই জন্য আমার মাথায় এত প্রশ্ন আসছে যে ওই টাইমের ওই এনভায়রনমেন্টটা কেমন ছিল। ওয়েল, আমি কিন্তু অত পুরান না যেখানে মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়বে না। ইনফ্যাক্ট মানে আমাদের ব্যাচে অনেক মেয়েই ছিল যারা আমরা মোটামুটি জানতাম যে ইঞ্জিনিয়ারিং এ যেখানে যাবে চান্স পাবে, বাট ইঞ্জিনিয়ারিং এও চান্স পাবে। ধরো যে আমাদের সময়ের কোচিং সেন্টার ছিল উদ্ভাস, ওমেকা, আমি জানি না এখন আসলে কি আছে ওখানে, বাট ওগুলা তো ওরা তো কিছু কম্পিটিশনের অর্গানাইজ করে, লাইক উদ্ভাসেরটার নাম মনে নাই আনফরচুনেটলি, বাট ওমেকারটা মনে হয় ওমেকা 1 ছিল, সানরাইজেরটা মনে হয় সানরাইজ স্টার ছিল। সো ওখান থেকেও আসলে বুঝে যাচ্ছিল যে মানে মেয়েরা আছে। সো মানে ছেলে মেয়ে আমার মনে হয় না যে অ্যাটলিস্ট ঢাকা শহরে ওই টাইমে বিশাল ছিল, to be honest. So yeah, nah, it wasn't an issue. That's really great. So আপু, তুমি হলিক্রস থেকে কোনো স্কিলস বা তোমার কাছে মনে হয়েছে যে হলিক্রস থেকে এই জিনিসটা আমি শিখেছি, যা আমাকে পরবর্তী বুয়েট বলো, গুগল বলো বা ওয়েমোতে আমাকে থ্রু আউট দ্য লাইফ হেল্প করে আসছে, এমন কোনো স্কিল বা এমন কোনো কথা তুমি শুনেছো বা জেনেছো? এটার অ্যান্সার ওই যে স্লিপার, হলিক্রসের কথা মনে পড়লে স্লিপার মনে পড়ে, এরকম একটা সিলি অ্যান্সার দিব আমি। আমার মনে নাই কোন মেস, বাট মোস্ট প্রবাবলি স্কুলের বুলবুল মেস, যিনি আমাদের পিটি ফিজিক্যাল ফিজিক্যাল হোয়াট ট্রেনিং ফিজিক্যাল ট্রেনিং ক্লাস নিতেন। তো উনি হচ্ছে অলওয়েজ বলতেন যে সাইলেন্টলি হাঁটার চেষ্টা করতে, মানে হাঁটার সময় যেন আমার স্টেপের সাউন্ড না হয় আর কি। সো তখন আমি বুঝি নাই যে কেন, বাট এখন বড় হয়ে বুঝি যে দিস ওয়াজ এ ভেরি পাওয়ারফুল টিচিং। যে আমি যখন দেখি মানুষ শব্দ করে হাঁটতেছে, মানে ইট সিমস টু মি, আমি এখন যেহেতু আমার অ্যাকচুয়ালি গত বছর একটা ইনজুরি হয়, সার্জারি হয়, সো এখন ওই টাইপের জিনিস নিয়ে আমার নলেজ মোটামুটি আগের থেকে বেশি। সো আমি জানি যে কেউ যদি ওরকম সাইলেন্ট না হাঁটে, দ্যাট উড বি অ্যান ইন্ডিকেশন অফ মাসল উইকনেস। আই নো এটা খুবই আনঅর্থোডক্স একটা টপিক, বাট হোলি ক্রসের কোনো লার্নিং মনে হলে এটা আমার সবার আগে মনে পড়ে যে সাইলেন্টলি হাঁটা, and I'm really glad for it. আই থিঙ্ক এটা আমাদেরকে বলা হয়েছিল। আই থিঙ্ক সিস্টার শিখা এবং সিস্টার বলেন দুজনেই বলতেন যে মেয়ের সবসময় সাইলেন্টলি হাঁটা উচিত, এবং এই জিনিসটা আসলে আমি বুঝতে পারবো না, সামহাউ প্লিজিং। এটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং যখন কাউকে দেখি ইটস অ্যাকচুয়ালি ফিলস রিয়েলি গুড। তো আপু, এখন যদি আমরা আরেকটু তোমার ক্যারিয়ারের দিকে যাই হলিক্রস থেকে, সো তোমার জার্নিতে কিরকম কোনো কোনো স্ট্রাগল স্টোরি ছিল কিনা, তোমার গুগলে আসা বা ওয়েমোতে আসা? তোমার কাছে মনে হয়েছিল কিনা যে ইউ ডিডন্ট ওয়ান্ট দ্যাট বাট ইট হ্যাপেন্ড, অথবা যেটা পেয়েছো সেটা পেতে তোমাকে কোনো স্ট্রাগলের মধ্যে যেতে হয়েছে কিনা? ওয়েল, গুগল, ওয়েমো, বুকিং.com এগুলাতে ঢোকা, আমি যে টাইপের বুয়েট লাইফ লিড করে আসছি ওটার বেসিসে অ্যাকচুয়ালি দ্যাটস ভেরি ইজি, বিকজ ওকে। এই টাইপের বড় কোম্পানিগুলো যখন তোমাকে ইন্টারভিউ নেয় তখন যে জিনিসটার উপর ফোকাস থাকে সেটা হচ্ছে প্রবলেম সলভিং। এন্ড বুয়েটে 4 বছর পড়াশোনা বাদ দিয়ে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে প্রবলেম সলভিং। সো মনে করো যে আমরা কম্পিটিটিভ লেভেলে যেরকম প্রবলেম সলভিং করছি সেটা অনেক হাই কমপ্লেক্স, অনেক কমপ্লেক্স প্রবলেম সলভ করা লাগছে, টু বি অনেস্ট। আমাদের কন্টেস্ট সেটিং ছিল যে 5 ঘন্টা কন্টেস্ট হবে, এর মধ্যে 10টা প্রবলেম থাকবে এন্ড সো ফোর্থ সো অন। সো মানে দ্যাট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট সেটিং এন্ড অনেক হাই একটা বার ছিল টু অ্যাচিভ সামথিং দেয়ার। বাট সেই তুলনায় ইন্টারভিউ প্রবলেম আসলে খুবই, আমি চাইল্ডিশ বলতে চাই না, বাট কম্পারেটিভলি অত কমপ্লেক্স না। ইটস জাস্ট তোমাকে বেসিক প্রবলেম সলভিং টেস্ট করতেছে। সো
গুগল মানে কোনো ইন্টারভিউর জন্যই আমি আসলে কোনো প্রিপারেশন নিই নাই, মানে এটা ভাব নিতে বলতেছি না, ইটস জাস্ট আ ফ্যাক্ট। বাট ওই লেভেলে যেতে, ওই লেভেলে কম্পিট করতে, দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। কারণ আমি যখন বুয়েটে যাই, হ্যাঁ ঠিক আছে বুয়েটে মেয়েরা পড়বে বা সিএসসি তে মেয়েরা পড়বে, এই জিনিসটা ততদিনে এস্টাবলিশড। যে জিনিসটা এস্টাবলিশ ছিল না সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে মেয়েরা আসবে, বিকজ আমাদের সবগুলা টিমে অনলি ছেলে ছিল। বুয়েটে কোনো মেয়ে প্রোগ্রামিং করতো না, সরি মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো না আর কি। সো আমি যখন প্রথম প্রথম যাই তখন মানে পরে আমি জানছি অন্য মানুষের কাছ থেকে যে ওরা কিছুই মানে একটু নট সো সিরিয়াসলি কনসিডার করছে যে হ্যাঁ ও আসছে প্রোগ্রামিং করতে চায় এরকম আর কি। ওয়ারেস যদি একটা ছেলে আসে তখন হচ্ছে যে ওকে না, হ্যাঁ ওকে এটা শিখাতে হবে, ও টিমে যাবে এন্ড সো ফর সো অন। সো আমার মনে হচ্ছে শুরু থেকে আই ওয়াজন্ট টেকেন equally seriously as my male friends in my class যারা হচ্ছে also competitive programming এ আসে। So I think at least 2 বছর ধরে I had to work really hard. I had to prove myself a lot to get into the team. Once আমি টিমে ঢুকে গেছি, then everyone was same almost, কারণ হচ্ছে যে তখনও বুয়েটের ভাইয়েরা বেশিরভাগই মোরলেস আই থিঙ্ক একটু শাই টাইপের when it comes to girls. So অনেক কিছুতেই দেখা যেত যে সবাই রাতে প্রোগ্রামিং ল্যাবে বসে বসে কোড করতেছে আর সামথিং, বাট আমার বাসায় চলে যেতে হচ্ছে, বা আমি গেলে ভাইয়েরা অত ওপেন আপ হচ্ছে না, বা আমার ক্লাসমেটরাও হয়তো ধরো যে কন্টেস্ট টাইমে ইটস ওকে, বাট ধরো যে আফটার আওয়ার্স যে হ্যাং আউট ওখানে ডিসকাশন, ওখানে অতটা ওয়েলকামড আমি ফিল করতাম না। সো দ্যাট ওয়াজ অ্যাজ আ গার্ল আই থিঙ্ক আমার লাইফে ওই একটা চ্যালেঞ্জই ছিল। ওয়েল মানে অবভিয়াসলি বাসায় বের হতে দিত না, ওগুলা তো আসি, বাট ওগুলা বাদ দিলে যে কম্পিটিটিভ প্রোগ্রামার হিসেবে নিজেকে বুয়েটে এস্টাবলিশ করা, আই থিঙ্ক ইট টুক about 1 to 2 years. But then again যখন লাস্টে ফাইনালি বুয়েটের টপ টিম সিলেকশন হয় তখনও এই টাইপের কিছু ইস্যু ছিল, বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে it ended in a very favorable way, and also I had to work really hard. So I think struggle বলতে ওটাই বলবো। and ওইটার সাথে কম্পেয়ার করলে আমার ইন্টারভিউ বা জব টব এগুলো আসলে কম্পারেটিভলি লেস কমপ্লেক্স, টু বি অনেস্ট, ইন আ ওয়ে মোর হেক্টিক। and also competitive programming টাইমে যে ড্রাইভটা ছিল পার্সোনাল, অবভিয়াসলি কর্পোরেট লাইফে সেটা আসবে না আনলেস এটা তোমার নিজের কোম্পানি বলে আমার মনে হয় আর কি, অ্যাটলিস্ট। সো হ্যাঁ ওরকম কিছু ছোটখাটো স্ট্রাগল আছে, বাট নিজেকে প্রুফ করার স্ট্রাগল আই থিঙ্ক ওটা বইটাই মেইনলি ছিল। ওয়াও, আমি আসলে মানে I'm feeling so proud of you, at the same time I'm feeling so empowered যে আসলে তোমার কাছ থেকে শুনে আমার নিজের কাছে মনে হচ্ছে যে না, আমার নিজেরও কিছু করার আছে এবং I have to be strong. যখন কোনো কিছু চাই I have to be strong, stand there and fight for it until I get it. So thank you so much এত সুন্দর একটা লেসন শেয়ার করার জন্য আপু। So আপু, প্রবলেম সলভিং যেহেতু বলছো একটা স্কিল তোমার অনেক হেল্প করেছে, তো এখন যদি আমরা এই প্রবলেম সলভিংটা ডেভেলপ করতে চাই তুমি কিভাবে আমাদেরকে গাইড করবে বা সাজেস্ট করবে? ওয়েল আমি যে কেউ বাংলাদেশে থাকা যে কেউ যদি প্রোগ্রামিং শুরু করতে চায়, প্রবলেম সলভিং শুরু করতে চায়, তাকে আমি ডিরেক্ট বলি হচ্ছে যে ফার্স্ট অফ অল মানে একটা সি আমার মতে সি প্লাস প্লাস দিয়ে শুরু করা উচিত, সি প্রেফারেবলি, যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এন্ড আমি আমার নিজের সি শেখার যে বইটা থেকে, সেটা হচ্ছে নিটন নামে একজন রাইটার আছেন, তার একটা বই আছে সি প্লাস নিটন সি প্লাস প্লাস বা সি প্লাস প্লাস বাই নিটন এরকম কিছু একটা, যেটা বাংলা বই অ্যাকচুয়ালি। সো ওটাতে খুব সুন্দর করে বেসিক ক্লিয়ার করে তোমাকে সি প্লাস প্লাস বুঝাই দিবে। সো ওটা পড়ার পরে দেন আমাদেরই ব্যাচের ঢাকা ইউনিভার্সিটির একজন ছেলে আছে শাফায়েত আশরাফ, ওর একটা ওয়েবসাইট আছে shafaetplanet.com or .org something like that. ও ওখানে হচ্ছে কি অনেক বেসিক অ্যালগরিদমের ধরো যে বাংলায় অনেক ভিজুয়াল কিউ সহ এক্সপ্লেনেশন লিখে রাখছে। সো আই থিঙ্ক দ্যাট উড বি আ ভেরি গুড প্লেস টু স্টার্ট। এন্ড ওয়ান্স তুমি একটু একটু করে আইডিয়া নিলা, দেন তুমি আসলে অনেক অনেক আর্টিকেলে অলরেডি এক্সপোজড হয়ে যাবা, ওর ব্লগ থেকে হোক অথবা জাস্ট অনলাইন কন্টেস্ট থেকে হোক। সো দেন ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে, বাট স্টার্ট উইথ নিটনের বই এন্ড শাফায়েতের ব্লগ ইজ হোয়াট আই উড সে। That's great. Thank you so much for the suggestions. So আপু, এখন তুমি তোমার জন্য যেমন অনেক সুন্দর ছিল জার্নিটা, বলতে গেলে এইম অফ লাইফ চুজ করা যে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাও, বাট অনেকের ক্ষেত্রে বা আমার নিজের ক্ষেত্রে দেখা গেছে যে আই হ্যাড টু স্ট্রাগল আ লট টু আন্ডারস্ট্যান্ড যে এইম অফ লাইফটা কি বা প্যাশন কি। সো এখনকার জেনারেশনের জন্য
আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বা ইউনিভার্সিটিতে জয়েন করব, তাদের ক্ষেত্রে এইম অফ লাইফটা সেট করা বা প্যাশনটা খুঁজে বের করার জন্য তোমার কোনো সাজেশন আছে কিনা যে এই পথে গেলে আমরা খুঁজে পাবো? হ্যাঁ, এটা আসলে খুবই খুবই ভালো কোয়েশ্চেন। এন্ড হ্যাঁ, মানে কম্পিউটার সায়েন্স আমি পড়তে চাইছি, প্রোগ্রামিং করতে চাইছি, দ্যাট ওয়াজ দেয়ার। বাট জব লাইফে আসার পরে আসলে ওইরকম কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ওই ড্রাইভটা নাই। সো জব লাইফে এসে আমি কি টাইপের জব চাই এটা বুঝতে পারা আমার জন্য প্রিটি মাচ সেম জার্নি ছিল, যে আমি জানি না আমার কি ভালো লাগে, আমি জানি না আমি কিসে কাজ করতে চাই। অর ইভেন অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার অনেক টাইপের অপশন আছে। ধরো যে তুমি রিসার্চ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারো, অথবা তুমি হচ্ছে গিয়ে সিস্টেম সিস্টেম সিস্টেমিক লেভেলে কাজ করতে পারো, অথবা তুমি হচ্ছে গিয়ে SRE লেভেলে কাজ করতে পারো। SRE is basically যে তুমি ফায়ার ফাইটার হবা, if something goes wrong you jump in there and you fix it। অথবা তুমি রিসার্চ লাইনে যেতে পারো, অথবা তুমি ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে পারো। সো there are many different options। সো আমারও I think at least 3-4 বছর লাগছে ওটা বুঝতে যে what is there for me। So the only thing I kept doing is keeping on rolling। তুমি যদি বসে থাকো and আশা করো যে একদিন I will be hit by inspiration and then আমি ওটা নিয়ে অনেক পরিশ্রম করে পাঠিয়ে দিব, that is not going to happen। মানে you have to keep working at the least। তুমি পড়াশোনা করতে থাকো, পড়াশোনা as in like তুমি বিভিন্ন জিনিস নিয়ে আইডিয়া নিতে থাকো and দেখো যে কোন জিনিসটা তোমার মনে হয় ওকে this is something যেটা নিয়ে আমি আরো পড়াশোনা করতে চাইবো। সো দেন আরো পড়াশোনা করো, দেখো যে কতখানি পুশ করলে তোমার বোর্ডম চলে আসে। সো দ্য অনলি থিং আই উড সে ইজ বসে থেকো না, মানে জাস্ট কিপ ওয়ার্কিং অন ইট। প্রত্যেকদিন নতুন কিছু একটা শিখবা, এরকম একটা প্ল্যান করতে পারো ফর এক্সাম্পল। অথবা ধরো যে তুমি যদি আমার ফিল্ডে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখন তুমি কি টাইপের কাজ করতে চাও, অনেক অনলাইন ব্লগ বা নিউজ টাইপের ফোরাম আছে যেখানে নতুন জিনিস প্রত্যেকদিন আসতেছে, ওগুলোর উপর চোখ রাখো, দেখো কোনটাতে তোমার এক্সাইটমেন্ট কাজ করতেছে। So that's the only advice I have, Jay, keep learning। There is no shortcut, to be honest। That's true. There is actually no shortcut. So ওই প্যান্ডেমিকের বা এই টাইমটাতে লকডাউনে আমাদের কাছে কিন্তু অনেক সময়, আমরা বাসায় বসে আছি, আমাদের সব ক্লাস অনলাইনে হচ্ছে। তো এই টাইমটাতে তুমি নিজে কিভাবে প্রোডাক্টিভ রাখছো, আর আমরা যদি নিজেদেরকে প্রোডাক্টিভ রাখতেও চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি রুটিন ফলো করা উচিত বা কিভাবে লাইফস্টাইলটা মেনটেন করা উচিত বলে তোমার মনে হয়? Well, lifestyle advice আমার থেকে না নেই ভালো। আমার লাইফস্টাইল একটু haphazard। Like আমার মেইন লাইক অফিসে কাজ করা লাগবে বা জব করা লাগবে, দ্যাটস দেয়ার। আমি সব প্রত্যেক দিনই কয়েক ঘন্টা আমার যাচ্ছে অফিসের পিছে। বাট আমার আসলে মেইন ইন্টারেস্ট আউটডোরসে, লাইক আউটডোর অ্যাক্টিভিটি করি অনেক, যেটা আমার রিয়েলাইজেশন হচ্ছে দ্যাটস হোয়াট মেক্স মি হ্যাপি মোর দ্যান মাই ওয়ার্ক অর এনিথিং। বাট আমি ওয়ার্ক ওকে, সো আমার ফিলোসফি এরকম ছিল যে ধরো পড়াশোনা বা চাকরি এই জিনিসটা তোমার লাইফের অ্যাটলিস্ট আগামী 20 থেকে 40 বছরের জন্য একটা কনস্ট্যান্ট জিনিস, রাইট? সো ইউ ওয়ান্ট টু ডু সামথিং দেয়ার যেটা তোমার হ্যাপি করে। সো আমি যখন গুগলে ছিলাম আমি একটা অ্যাড টিমে চাকরি করতাম। সরি, তোমার কোয়েশ্চেন থেকে একটু সাইড ট্র্যাক আছি, বাট জাস্ট গেটিং দেয়ার। সো আমি হচ্ছে গুগলে ইটস অ্যাবসলিউটলি ফাইন। গুগল অ্যাডস এর আন্ডারে একটা টিমে চাকরি করতাম। এন্ড আমার অ্যাকচুয়ালি গুগল আমরা অ্যাড ফ্রড টিমে চাকরি করতাম। সো বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে ধরো যে তুমি একটা অ্যাডে ক্লিক করছো, বাট তোমাকে অ্যাডে না নিয়ে ধরো অন্য কোনো পেজ, সরি তুমি ভিডিওর প্লে বাটনে ক্লিক করছো, বাট তোমাকে ভিডিওটা প্লে না করে তোমাকে একটা অ্যাড অন্য একটা পেজে নিয়ে গেল যেখানে একটা অ্যাড লোড হচ্ছে, সামথিং লাইক দ্যাট, বা একটা সাইট লোড হচ্ছে। এটা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি। সো আমরা এগুলা ডিটেক্ট করতাম, প্রিভেন্ট করতাম, এটা প্রিভেন্ট করার জন্য কোড লিখতাম এন্ড সো ফোর্থ সো অন। সো ওটা খুবই ইন্টারেস্টিং কাজ ছিল। এন্ড অলসো আমার টিমমেটরা এন্ড আমার ম্যানেজার বলো, আমার টিএল বলো, আমার পিয়াররা বলো, খুবই খুবই ভালো মানুষ ছিল। আই ওয়াজ ভেরি লাকি টু বি ইন টিম। বাট আমি কয়েক বছর 1-2 বছর চাকরি করার পর আই রিয়েলাইজ যে মানে গুগল অ্যাডস এ চাকরি করা, অ্যাডস কে ডিফেন্ড করা, দ্যাট ইজ নট সামথিং আই ওয়ান্ট টু ডু ইন ফিউচার। লাইক ধরো যে টেকনিক্যাল পার্ট অফ মাই মানে টেকনিক্যাল চ্যালেঞ্জ আমার জন্য ইটস ওকে, পিপল আর ওকে, বাট আমি কিসের জন্য কাজ করতেছি দ্যাট ওয়াজ নট ওকে ফর মি। এন্ড আরো 1-2 বছর আমার লাগছে বুঝতে যে কি টাইপের প্রোডাক্ট আমার জন্য কাজ করে। সো আমি রিয়েলাইজ করছি যে আমার ফিউচারিস্টিক প্রোডাক্ট নিয়ে অনেক এক্সাইটমেন্ট হয়, যেটা ধরো যে এখনো একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট না। ধরো গুগল অ্যাডস 10-12 বছর ধরে চলে আসতেছে। সো আমরা এখন জাস্ট ওটাকে মেইনটেইন করতেছি এন্ড কিভাবে ওখান থেকে রেভিনিউ জেনারেট করা যায় ওই চেষ্টাটা করতেছি। বাট ওয়েমো
মানে ইটস নট দেয়ার। আমরা একটা পার্টিকুলার সিটিতে গাড়ি লঞ্চ করতে পারছি বিকজ ওই পার্টিকুলার সিটিতে কমপ্লেক্সিটি কম। পার্টিকুলার সিটিটা ফিনিক্সের অ্যারিজোনার ফিনিক্স, ওটা অ্যাকচুয়ালি খুবই গরম, গরমকালে গরম অ্যান্ড ঠান্ডার কালে ঠান্ডা সিটি। সো খুব বেশি মানুষ সাইক্লিং করে না, খুব বেশি মানুষ রাস্তায় হাঁটে না। সো যখন তোমার এইরকম ভ্যারিয়েবল গুলো কম, যেগুলো হচ্ছে রিস্কি ভ্যারিয়েবল, তখন ওই জায়গায় তুমি একটা গাড়িকে অনেক অনেক ট্রাস্ট করতে পারবা। বাট ধরো একই প্রবলেমটা যদি আমরা ঢাকায় সলভ করার চেষ্টা করি, ইটস আ নাইটমেয়ার। সো ডেফিনেটলি আমরা এখনো ওই পর্যায়ে যাইনি যেখানে আমরা প্রোডাক্টটাকে সলভ বলতে পারবো। এন্ড এই টাইপের প্রোডাক্ট নিয়ে আমার কাজ করতে অনেক ভালো লাগে, যেটা হচ্ছে আই ক্যান সি মেবি আমি বেঁচে থাকতে এই জিনিস লোড হবে না, লঞ্চ হবে না, বেঁচে থাকতে আমি হয়তো এই জিনিস ফুললি দেখতে পারবো না, বাট আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য ফিউচার। সো হচ্ছে যে আমার 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 প্ল্যান ছিল যে আমি যেটা নিয়ে প্রত্যেকদিন কাজ করব, বা সপ্তাহে 5 দিন কাজ করব, 6 দিন কাজ করব, সেটা আমি এমন একটা জিনিসে কাজ করব যেটার ভিশন এর সাথে আমার ভিশন অ্যালাইন্ড আর কি। সো আই এম ওয়ার্কিং ফর দ্য ফিউচার, এটা আমার ভিশন ছিল। এন্ড দেন রেস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে গিয়ে আমার আদার কি গোলস গুলো আমি মাথায় রাখবো। সো আমি যখন ওয়েন আই এম নট ওয়ার্কিং, আমার খুবই প্রিয় একটা কাজ হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটি করা, সেটা রানিং হোক, সাইক্লিং হোক, হাইকিং হোক, ক্লাইম্বিং হোক, প্যারাগ্লাইডিং। অ্যাকচুয়ালি আমি প্যারাগ্লাইডিং পাইলট। সো আউটডোরে কিভাবে সেটা অপটিমাইজ করা যায়, অবভিয়াসলি সবকিছু একসাথে করা তো পসিবল না। সো এই বছরে আমি এটাতে ফোকাস করবো, এই বছর আমি স্কিইং এ ফোকাস করবো, এই টাইপের ব্যাপার স্যাপার আর কি, বা এই সিজনে আমি এটা করবো। সো আমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে যে ইটস নট হার্ড এন্ড ফাস্ট, বাট আমার একটা হাই লেভেল আইডিয়া আছে যে আমি এইখানে এটা করতে চাই, বা ওই মাসে আমি এটা নিয়ে ফোকাস করতে চাই, বা এই উইকে আমি হ্যাঁ কাজ করতেছি হোয়াট এভার। বাট আমার হার্ড এন্ড ফাস্ট রুল হচ্ছে আমি শনিবার রবিবার কাজ করবো না, আমাদের যে 2 দিন উইকেন্ড আর কি। সো এরকম কিছু বেসিক প্রিন্সিপাল আছে যেগুলোর অ্যারাউন্ড আছে, বাট এটা অলসো পসিবল ফর মি বিকজ আমি অলরেডি একটা স্টেবল জবে আসি, একটা স্টেবল লাইফে আসি। সো আমার জন্য এরকম রুল ফর্মুলেট করা ইজিয়ার। ইটস নট গোনা ওয়ার্ক ফর ইউ বিকজ আমি যখন বুয়েটে ছিলাম, মানে দিনে হয়তো 18 ঘন্টা প্রোগ্রামিং করছি, এরকমও আছে। এন্ড নট বিকজ আই হ্যাভ টু, কেউ আমাকে বলে নাই, বাট আই ওয়ান্টেড টু। আমি ওটাতে বিকজ আমার হাতে ওই 2-3টা বছরই আছে টু গেট বেটার অ্যান্ড টু পারফর্ম এট আ হায়ার লেভেল, বিকজ আমি বুয়েট পাস করে ফেললে আমিও কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না। সো ইট উইল চেঞ্জ ডিপেন্ডিং অন হোয়াট স্টেজ ইউর ইন। তোমার যদি সামনে ইন্টার পরীক্ষা থাকে অথবা প্রিটেস্ট থাকে, অবভিয়াসলি তুমি 8 ঘন্টা কাজ করবো অ্যান্ড বাকি টাইম হচ্ছে বাইরে বাইরে থাকবো, দ্যাটস নট পসিবল। সো তুমি তোমার প্রায়োরিটি গুলাকে আগে ফিগার আউট করো যে আমি এটাতে ভালো হতে চাই, দেন ওগুলোর জন্য টাইম অ্যালোকেট করো, এন্ড দেন ওটার অ্যারাউন্ড এভরিথিং এলস অ্যারেঞ্জ করো। আই উড সে যে নিজের প্রায়োরিটি বুঝতে পারাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, সো যদি আমি সামারাইজ করি তাহলে আমাদেরকে ফার্স্ট আমাদের প্রায়োরিটি বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে একটা রুটিন বানাতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। সো দ্যাটস হাউ উই ক্যান বি প্রোডাক্টিভ এন্ড উই ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। ওকে, দ্যাটস গ্রেট আপু। তো আপু এখন না মানে রুটিন বানাতে হবে আর আসলে বলবো না, বাট হচ্ছে যে তোমার তোমার আচ্ছা, খুব বেশি ডিস্ট্রাক্টেড হতে পারবে না, মানে হুম। সিস্টেমিক ওয়েতে ডিস্ট্রাক্টেড হবা। লাইক তুমি ধরেই রাখো ওকে এই উইকেন্ডে আমি কিছু করবো না, সেই উইকেন্ডে আমি ডিস্ট্রাক্টেড, বাট when the weekend is over you get back to your priority, এরকম আর কি। দ্যাটস ট্রু আপু। কিন্তু আমার মাঝে মাঝে হয় কি, যেমন ধরো আমি রুটিন সেট করি, যদি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথাই বলি, রুটিন সেট করবো বা আমি চিন্তা করে রাখি যে হ্যাঁ আমি জিনিসটা করব, বাট হয়ে ওঠে না, চলে যায়। আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে নেক্সট উইকেন্ডে না হয় জিনিসটা করব। সো এটা যখন তোমার সাথে হয় আপু, হাউ ডু ইউ মোটিভেট ইয়োরসেলফ? হ্যাঁ, এটা খুবই ভালো কোয়েশ্চেন। আর আমার সাথে হয় না তা না, মানে এভরি নাও এন্ড দেনই হয়। সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে হয় সেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ট্যাক্স ফাইল করা, which I really hate, so I keep procrastinating. বাট হচ্ছে যে যে জিনিসটা নিয়ে মেইনলি হয়, ধরো যে কাজ আমরা সবসময় একই লেভেলে প্রোডাক্টিভ আসলে থাকতে পারি না, কেউই পারবে বলে মনে হয় না। আমার ম্যানেজারই বলে যে ডোন্ট বি সো হার্ড অন ইয়োরসেলফ। বাট কখনো যদি আমার মনে হয় যে পরপর 2-3 দিন আমি প্রোডাক্টিভ নাই, দেন আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি পরদিন কি অ্যাচিভ করতে চাই এটা জাস্ট আমার সামনে যেরকম স্টিকি নোট থাকে ওই স্টিকি নোটে লিখে রেখে যাই আর কি। আমার মনে হয় যে লেখা জিনিস থাকলে ওটার একটা আলাদা ইম্পর্টেন্স থাকে আমার ইন দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড আর কি। আমি ইটস ভেরি সিলি, আমি যখন কন্টেস্টে খারাপ করতাম, আই থিঙ্ক আমার বুয়েট লাইফের সবচেয়ে বেশি ইমোশনাল ঘটনাগুলো হচ্ছে কন্টেস্ট রিলেটেড, বিলিভ অর নট। সো ধরো কন্টেস্টে কখনো যদি খারাপ টারাপ করতাম অনেক মানে, এবং
আই নো যে আমি আমার 100% দিই নাই, 100% টাইম মানে 100% দিয়ে প্রিপারেশন নেই নাই, দেন আই ব্লেম মাইসেলফ। আমি যদি 100% দিয়ে প্রিপারেশন নেই এন্ড দেন কিছু একটা হয় কন্টেস্টে, আই এম ওকে উইথ দ্যাট, যে ওটাতে আমার হাত ছিল না। বাট আমি আই অলওয়েজ ট্রাই টু মেক শিওর যে আমি আমার বেস্টটা যেন দিতে পারি আর কি। সো আমি যদি সেটা না করতাম, দেন আমার আই থিঙ্ক প্রোগ্রামিং এর খাতাগুলো আমার এখনো আমার কাছে আছে, এন্ড ওখানে মাঝে মধ্যেই এক পৃষ্ঠা জুড়ে মোটিভেশনাল অর লাইক আই ডোন্ট নো নিজেকে বকা দেয়া টাইপের কথা লেখা থাকতো। সো ইট ওয়ার্কস ফর মি, এন্ড আই নো যে অনেকের জন্য এটা কাজ করে, যে লিখে রাখো, চোখের সামনে রাখো, সো দ্যাট ওয়ার্কস। বাট সবার জন্য কাজ করে কিনা আই অনেস্টলি ডোন্ট নো। আই এম লাকি যে আমার জন্য কাজ করে মেবি। দ্যাটস গ্রেট আপু। সো আপু, যদি এখন আমরা একটু হায়ার স্টাডিজ নিয়ে কথা বলতে চাই, যে অনেকে দেখা যায় ধরো আমরা বাংলাদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করলাম, ডিইউ বুয়েট কমপ্লিট করে আমরা হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে তোমার কোনো সাজেশন থাকবে কিনা ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে, অথবা সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে, বা স্কলারশিপ অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমার কোনো সাজেশন বা গাইডলাইন যদি থাকে আমাদের জন্য? হ্যাঁ, I'm pretty sure যে I'm not the best person to advise on this, because আমি নিজে বুয়েটের পরে আর পড়াশোনা করি নাই। লাইক তোমরা আসলে খুঁজলে অনেক অ্যালামনাকেই পাবা যারা হচ্ছে গিয়ে কোর্স শেষ করে হায়ার স্টাডি করতে গেছে। সো আই থিঙ্ক ওরা বেটার সাজেশন দিতে পারবে। বাট অল্প করে বললে হচ্ছে যে আই থিঙ্ক আমার ফ্রেন্ডদের প্রিপারেশন দেখে আমার যেটা মনে হয়েছে যে ওরা আসলে অবভিয়াসলি তোমার একাডেমিক অ্যাচিভমেন্টকে অনেক গুরুত্ব দিবে, বাট আই থিঙ্ক মোর ইম্পর্টেন্টলি ওরা হচ্ছে দেখতে চায় যে তুমি মানে তুমি নিজের ড্রাইভ থেকে কি কি অ্যাচিভ করছো। ধরো যে কেউ পড়াশোনা করে একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়তো গ্রেড নিয়ে যেতেই পারবে, বাট তোমার যদি এক্সট্রা কারিকুলার ইয়া থাকে, যেমন আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে আমার মাঝে মধ্যে ইচ্ছা করে অ্যাকচুয়ালি টু গেট ব্যাক টু স্কুল ফর ভ্যারিয়াস রিজনস, বাট ওরা বলে যে হ্যাঁ আমি গুগলে চাকরি করছি, আমার এসিএম ব্যাকগ্রাউন্ড ভালো, মানে ইট উইল বি ইজিয়ার ফর আস। এন্ড ওদের জাস্টিফিকেশন হচ্ছে যে বিকজ আমি দেখাইতে মানে আমার প্রোফাইল থেকে দেখানো পসিবল যে আমি নিজের ড্রাইভ থেকে, নিজের আগ্রহ থেকে অনেক কিছু করছি। সো তুমি যদি এরকম একটা প্রোফাইল বানাতে পারো, ফর এক্সাম্পল মোস্ট অফ মাই ফ্রেন্ডস যারা বুয়েট পাস করে হায়ার স্টাডি করতে গেছে, ওদের অ্যাকচুয়ালি বেশ রিসেন্ট একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড ছিল, যে রিসার্চ গুলো ওরা হয়তো বুয়েটের স্টুডেন্ট হিসেবে করছে, অথবা বুয়েট পাস করার পরে কোন একটা ল্যাব বা কোন একটা টিচারের সাথে অ্যাসোসিয়েটেড থেকে করছে। সো এরকম এই পার্সপেক্টিভ থেকে প্রোফাইল হেভি করার জন্য আমি বলবো আর কি। বাট এটা হচ্ছে বুয়েট পাস করার পরে বা ইউনিভার্সিটি পাস করার পরে স্টেজটার জন্য বেশি প্রযোজ্য, এন্ড অলসো সায়েন্সের জন্য প্রবাবলি বেশি প্রযোজ্য। বাকি ডিপার্টমেন্টগুলোর কথা আমি বলতে পারবো না। বাট তুমি যদি হোলি ক্রস থেকে বা কলেজ থেকে ডিরেক্ট যেতে চাও, দেন আই অনেস্টলি ডোন্ট নো হোয়াট ইট টেকস। মেবি ওটা তুমি আদ্রিতা বেটার বলতে পারবা, বিকজ তুমি গেছো। সো তুমি যেহেতু বললে তুমি বুয়েটের পরে আর পড়াশোনা কন্টিনিউ করনি, সো ওয়াজ দ্যাট ইউর প্ল্যান, নাকি তুমি যেহেতু জব পেয়ে গিয়েছিলে যে তোমার কাছে মনে হয়েছে আই শুড ফোকাস অন দ্য জব রাইট নাও দেন স্টাডি? মানে বুয়েটে থাকতে আমি খুব বেশি পড়াশোনা করতাম না, সো কত তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে বন্ধ করা যায় ওটাই মাথায় ছিল। এন্ড জবটা জাস্ট হয়ে গেছে, লাইক আমি গুগলে জব পাওয়ার আমি আসলে অ্যাপ্লাইও করি নাই। যেটা হয়েছে যে গুগল কয়েকটা কন্টেস্ট এরকম অনলাইন প্রোগ্রামিং কন্টেস্ট অর্গানাইজ করে, যেটার ওখানে তোমার যদি র্যাঙ্ক ভালো আসে দেন ওরা তোমার ইন্টারভিউ নিবে এরকম আর কি। সো কন্টেস্টে ধরো পার্টিসিপেট করি, সো করছি, এন্ড দেন ওরা মেইল দিয়ে বলছে যে ওরা ইন্টারভিউ নিবে, আমি ওকে ফাইন, দেন ইন্টারভিউ দিছি এন্ড দেন জব দিয়ে দিচ্ছে। সো আমি আসলে কোনোটাই ডিসাইড করিনি। আমার আসলে কন্টেস্ট লাইফ শেষ হওয়ার পরে কি করব এটা আমি বুয়েটে থাকতে ভাবিও নাই। এন্ড দেন খুবই অবভিয়াস রাউট ছিল হচ্ছে যে যারা কন্টেস্ট প্রোগ্রামার তারা মানে ফ্যাং যে 5টা বড় কোম্পানি ওগুলোর কোন একটাতে যায়। সো ইট ওয়াজ কাইন্ড অফ লাইক গড্ডলিকা প্রবাহের মতো, টু বি ভেরি অনেস্ট। মানে ইভেন গুগলে গিয়ে বা বুকিং.com-এ গিয়ে কি টাইপের জিনিস করব না করব এগুলা আমি আসলে অনেক পরে চিন্তা করছি, অনেকে হয়তো আগেই চিন্তা, অনেকে হয়তো বই থেকেই জানে যে আমি গুগলে যাইতে চাই বা আমি পিএইচডি করে গুগলে লাইক দ্যাট। I was in Google, but I never wanted that. So, but Waymote, I really wanted to come here because that mattered to me. যে আমি নিয়ে কাজ করব। Google, I was just extremely lucky, I guess. So, মানে আই উইশ আমরা তো ওরকম লাকি হই।
তো আপু তুমি এখন যেহেতু গুগলে কাজ করছো, বুকিং.com এ কাজ করছো, এখন ওয়েমোতে কাজ করছো, এত বড় বড় প্ল্যাটফর্মে তুমি কাজ করছো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছো, হলিক্রসকে রিপ্রেজেন্ট করছো, তো হাউ ডু ইউ ফিল? তোমার কাছে কেমন মনে হয় যখন তুমি নিজেকে এসে বাংলাদেশি বা এস হলিক্রসিয়ান প্রেজেন্ট করছো এত বড় বড় প্রতিষ্ঠানে? এরকম অনেস্টলি আসলে মনে হয় না, এরকম বাংলাদেশি হিসেবে কিছু একটা করতেছি ওটা আসলে বাংলাদেশে গেলেই খালি শোনা যায়, বা বাংলাদেশে গেলেই মানুষ বললে তখন মাথায় আসে, বাট এখানে সবাই সেম। এন্ড অনেস্টলি বুকিং বলো, হুম গুগল হুম বলো, ওয়েবো বলো, স্পেশালি ওয়েমোতে, ফর এক্সাম্পল আজকে একজনের ইন্টারভিউ নিলাম আমি আমাদের প্ল্যানারে হুম হুম একটা পজিশনের জন্য। সে হচ্ছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে অলরেডি চাকরি করে। সো আমি কখনো চিন্তা করিনি আমি লাইফে একজনের ইন্টারভিউ নিব যে কিনা দ্যাটস সো NASA কুল। হ্যাঁ, বাট যেটা আমি ওয়াও। বলতে চাই সেটা হচ্ছে যে এখানে এসে ইনসিকিউরিটি বা ইনফিউরিটি কমপ্লেক্স এগুলা খুবই তাড়াতাড়ি গ্রো করে, বিকজ তুমি এত এত স্মার্ট মানুষজনের আশেপাশে আসো যে হুম তুমি হুম আগে কি ছিলা, আগের লাইফে কি করছো, বা আগের বছরে ইভেন কি করছো, ইট ডাজন্ট ম্যাটার। মানে when you are here it's like oh my god everyone is so smart so I have to keep up, এরকম আর কি। সো ওভাবে আসলে আমার কখনোই অনেস্টলি কিছু মনে হয় না, আমার কখনো এটাও মনে হয় না যে আমি অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলছি or something. I want to believe যে আমি আমার বেস্ট এখনো আমার সামনে, মানে ভবিষ্যতে করব হয়তো, ওকে। যেটা আমি এখনো হয়তো জানি না, বাট আই হোপ সেটা ওয়ে মতে, বিকজ আই রিয়েলি ফিল very passionate about this. But ওভাবে আসলে কিছু মনে হয় না, to be very honest. Boring answer. So, ইনশাল্লাহ, কারণ আমি আমি যদি আমার নিজের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি, যে তুমি যে বলে আশেপাশে সারাউন্ডেড বাই অনেক ইন্টেলিজেন্ট মানুষজন, আর তোমার অবশ্যই ওয়ে মতো তুমি কাজ করছো, গুগলে কাজ করেছো, তোমার আশেপাশে ব্রিলিয়েন্ট মানুষের সংখ্যা আমার থেকে অবশ্যই অনেক বেশি। কিন্তু আমার ইউনিভার্সিটিতে যখন আমি প্রথম জয়েন করি, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এত কিছু কিভাবে পারে সবাই। আমি জাস্ট কলেজ থেকে ইউনিভার্সিটি জয়েন করলাম, সেম ওদের সাথেও, কিন্তু দে নো আ লট অফ থিংস দ্যাট আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় এসব জিনিসটি কখনো কথাই বলা হয়নি, So এন্ড দে true. নো অল অফ দোজ থিংস। So আই true. ওয়াজ লাইক, কি অবস্থা! তো অনেক বেশি পুশ করতে হয়েছে। সো এটা একটা ভালো এক্সপোজার সবার জন্যই, কারণ যত তুমি তোমার সারাউন্ডিং এ ব্রিলিয়েন্ট মানুষ থাকবে বা ইন্টেলেকচুয়াল মানুষ থাকবে তোমার থেকে বেশি, তত তুমি তোমার নিজের গ্রোথ সম্পর্কে জানতে পারবে, তত বেশি নিজেকে গ্রো করতে পারবে, ইউ নো হোয়াট টু গো এন্ড হোয়াট নট টু ডু। সো এটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স বলবো আমার লাইফের, যে অনেক কিছু শিখতে পেরেছি আমি এই একটা এক্সপিরিয়েন্স থেকে। Obviously. আমি আসলে সবাইকেই এনকারেজ করবো যে তোমার বিদেশে সেটেলড হওয়ার দরকার নেই, বাট লাইফে কোনো একটা টাইম, 1 বছর 2 বছর 4 বছর হোয়াট এভার, তুমি মানে আউটসাইড অফ বাংলাদেশ থেকে দেখো যে ওই হুম হুম পার্সপেক্টিভ থেকে লাইফটা কিরকম। আই থিঙ্ক ইটস আ লট অফ লার্নিং। ধরো যে আমেরিকান একজন মানুষ ফর এক্সাম্পল যদি বাংলাদেশে গিয়ে 1 বছর থাকে, ও কিন্তু অনেক কিছু শিখবে, বিকজ ইটস জাস্ট ডিফারেন্ট in other places. It varies from place to place. So yeah, I think যেখানেই থাকো and যেটাই করো না কেন, it's a very big learning. But তুমি যদি একাডেমিক অথবা কর্পোরেট কোনো লাইফে থাকো বা বিদেশে, then I think that's way bigger learning. হুম হুম That's true, আপু। তো আপু, তুমি যেহেতু বলেছো যে তুমি কয়েকদিন পর বাংলাদেশে আসবে, তো এর আগেও যখন বাংলাদেশে এসেছিলে তখন কি হলিক্রসে গিয়েছিলে, সিস্টারদের সাথে দেখা করেছিলে? আমি মনে হয় লাস্ট হোলি ক্রসে গেছিলাম হচ্ছে বুয়েটে চান্স পরে, দেন আমি ওকে। এরপরে কখনো হোলি ক্রসে যাইনি। আই রিয়েলি ওয়ান্ট টু, বাট আমার মনে হয় না আমাকে কেউ চিনবে, টু বি অনেস্ট। এত বছর যেহেতু যাইনি, আইডি স্যার চিনতে পারে, বাট আর কেউ চিনবে নাকি আই ডোন্ট নো। তো আপু, তুমি যদি নেক্সট টাইম যাও, প্লিজ অবশ্যই আমাদের পেজে অথবা গ্রুপে শেয়ার করবে তোমার এক্সপিরিয়েন্স, হাউ ওয়াজ দ্যাট, টিচার সিস্টাররা কেমন ছিল, স্যারদের সাথে কেমন লেগেছে দেখা করে। তো আপু, আমরা অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য শো। সো তোমার যদি কিছু অ্যাড করার থাকে বা তোমার পার্সোনালি কোনো এক্সপিরিয়েন্স বা কোনো সাজেশন যদি অ্যাড করার থাকে, প্লিজ গো অ্যাহেড। ওয়েল মানে জাস্ট টু সাম আপ হচ্ছে যে আমি যতই ছোট, মানে বাচ্চা বলবো না, বাট যতই যতই আমার জুনিয়রদেরকে দেখি আমি ততই ইমপ্রেসড হই, বিকজ আমার মনে হয় যে 2020 11 বছর আগে বা 12 বছর আগে আমি যখন হোলি ক্রসে পড়তাম, আই ডোন্ট থিঙ্ক আই ওয়াজ হাফ অ্যাজ স্মার্ট। মানে আই থিঙ্ক এখন টেকনোলজি ইভলভড অ্যান্ড অলসো অবভিয়াসলি এখন থেকে 10 বছর পরে মানুষজন তো আরো বেশি বেশি শিখবে, বিকজ আরো বেশি বেশি ইনভেন্টেড হবে। সো আই থিঙ্ক ইউ গাইজ আর অলরেডি স্মার্টার, অ্যান্ড আই থিঙ্ক তোমরা জাস্ট হার্ড ওয়ার্ক করে গেলে ইউর গানা বি somewhere where
মানে যেটা তোমাদের মনে হবে না, মানে এখন যেটা ধরো যে আনঅ্যাচিভেবল লাগতেছে বা সামথিং লাইক দ্যাট, বা অনেক জোস লাগতেছে, আই থিঙ্ক ইফ ইউ জাস্ট কিপ অন হার্ড ওয়ার্ক দেন মানে anyone can do it, to be honest. So আমি জাস্ট বলবো যে যেটাই করো ঠিকভাবে করবা আর কি, যেটাই করো ফাঁকিবাজি করে করবা না বা খুব বেশি ডিস্ট্রাক্টেড হয়ে করবা না। হার্ড ওয়ার্ক ইজ 90% anyway, right? So yeah, keep working. থ্যাংক ইউ সো মাচ আপু, এটা খুবই খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে, অনেক কিছু শিখতে পেরেছি, জানতেও পেরেছি। থ্যাংক ইউ আপু, অ্যান্ড আই হোপ যে যদি আমাদের কারো কোনো প্রশ্ন থাকে হয়তো তোমার সাথে রিচ আউট করবে, তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। সো ইফ এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন দে ক্যান ফিল ফ্রি টু রিচ আউট টু ইউ, রাইট আপু? I can say that, right? Oh, great. So আপুর সাথে গ্রেট, সো আপুর সাথে আমরা তাহলে রিচ আউট করবো যদি কারো কোনো প্রশ্ন থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান, এতক্ষণ সময় সাথে থাকার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ আপু as well. Have a great day ahead. Thank you, Adrita. Have a good day. Thank you. আল্লাহ হাফেজ। Allah.